দেশে পাঠাবো আমি সেই তাগিদে আমি তার প্রলোভনে পড়ে আমি তার সঙ্গে পালিয়ে যাই কোম্পানির থেকে। পালিয়ে যাওয়ার পরে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেখানে আরো অনেক মেয়েরা কাজ করে তার আন্ডারেই। দর্শকবিন্দু, আজকের ভিডিওটা একটি ব্যতিক্রম হতে চলেছে। সেটি হচ্ছে এই যে ছেলেটিকে দেখতেছেন আর যে মেয়েটিকে দেখতেছেন পরকীয়া করতে গিয়ে তারা ধরা খেয়েছে। দর্শকবিন্দু, আসলে কিন্তু এই ছেলেটি এবং এই মেয়েটি কিন্তু তারা প্রেম করে নাই, প্রেম করেছে এই মেয়েটির বান্ধবী, কিন্তু তার বান্ধবী হয়ে সে আজকে কট খাইল। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখার আগে যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। বান্ধবীর প্রবাসী স্বামীর প্রেমে পাগল হয়ে প্রতারণা করে নিজেই বিয়ে করে নিলেন খাদিজা বেগম। স্বামীকে না পেয়ে পথে পথে ঘুরছে স্ত্রী রাজিয়া সুলতানা। আজ থেকে প্রায় ৮ বছর পূর্বে বাগেরহাটের শাহপাড়া গ্রামের রাজিয়া সুলতানার সাথে পরিচয় হয় পাথরঘাটার পূর্ব লেমুয়া গ্রামের আব্দুল গফফারের মেয়ে খাদিজার সাথে। সেই থেকে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক। রাজিয়ার বিয়ে হয় রাজবাড়ির কল্যাণপুর গ্রামের হাসান খানের সাথে। বিয়ের কিছুদিন পর হাসান খানের পরিচয় হয় রাজিয়ার বান্ধবী খাদিজার সাথে। আস্তে আস্তে খাদিজার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন হাসান খান। প্রেমের এই সম্পর্ক এক সময় বিয়ে করে নেন হাসান ও খাদিজা। এরপরে শুরু হয় দুই বান্ধবীর মধ্যে দ্বন্দ্ব। আমার নাম হচ্ছে রাজিয়া সুলতানা, আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা ৯ নং ওয়ার্ড শাহপাড়া থানা জেলা বাগেরহাট। পাথরঘাটে আসছি এখানে যে আমার সাথে একটা প্রতারণা হয়েছে, সেই প্রতারণার জন্য আমি এই পাথরঘাটাতে আসছি। প্রতারণা করছে, আমি 17/7/2023 সালে আমি সৌদি আরবে গেছিলাম, একটা কোম্পানিতে গেছিলাম এবং ওই কোম্পানিতে থাকা অবস্থায় আমার ওইখানে আমার এই বর্তমান যে হাজবেন্ড, ওনার সঙ্গে আর কি। আপনার কি আগে হাজবেন্ড ছিল? আমার আগের হাজবেন্ড ছিল, সেই ঘরে আমার দুটো বাচ্চাও আছে এবং সে হাজবেন্ডের সঙ্গে আমার 17 সালেই ডিভোর্স হয়ে যায় এবং সে একজন মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে। এই কারণে আমি তার ডিভোর্স করে দিই এবং সেটা সামাজিকতা এবং পারিবারিক ভাবেই। এই ঘরে আপনার দুটো সন্তান আছে? হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে অনেক কষ্ট ক্লাসে আমি আমার বাবার বাড়িতে থাকি। তারপরে আমি একবার 17/7/2023 সালে আমি সৌদি আরব যাই। যাওয়ার পরে ওইখানে আমার এই বর্তমান যে হাজবেন্ড, এর সঙ্গে আর কি আমার পরিচয় হয়। হওয়ার পরে বিভিন্ন প্রলোভন দেখাই আসে, আমাকে বলে যে এখানে তো বেতন কম, তুমি আমার কোম্পানিতে আসো, আমার এখানে কোম্পানি আছে 1800 রিয়াল বেতন। তো আমি চিন্তা করলাম যে আমি 700 রিয়াল বেতন পাই, আমি নিজে খাবো না, আমি দেশে পাঠাবো আমি সেই তাগিদে আমি তার প্রলোভনে পড়ে আমি তার সঙ্গে পালিয়ে যাই কোম্পানির থেকে। পালিয়ে যাওয়ার পরে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায় এবং সেখানে আরো অনেক মেয়েরা কাজ করে তার আন্ডারেই। তো সেখানে যাওয়ার পরে বিভিন্ন রকম প্রলোভন দেখায়, তারও আগে একটা বিয়ে ছিল, সে বউ নাই, একটা বাচ্চা আছে। এভাবে বিভিন্ন ভাবে সে আমাকে আমার মনটা আর কি নরম করতে থাকে। তো আমিও এক পর্যায়ে চিন্তা করলাম যে যেহেতু আমার হাজবেন্ড নাই, আমি 8 বছর বিবাহ বসি নাই, তো আমি সেক্ষেত্রে আমি তাকে মাইনে নিই এবং স্বামী স্ত্রী ভাবে আমরা আল্লাহ রসুলের সাক্ষী করে ওখানে 3 জন সাক্ষী রেখে আমরা দুইজনেই বিবাহ করি এবং সেইভাবেই আমরা সংসার করতে থাকি সৌদি আরবে। প্রায় 1 বছর উতরে যাওয়ার পরে 13 মাসের সময় 14 মাসের সময় গত 30/11 ডিসেম্বরে আমি দেশে চলে আসি। দেশে আসার পরে সে বিভিন্ন ভাবে আর কি আমার সঙ্গে বিষয়টা কি এড়ায় যায়, আমার সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখে না। আবার আমার ওইখানে বসে কোর্ট ম্যারেজও করাইছিল এই সৌদি আরবে থাকতে, কারণ আমাকে যখন বিভিন্ন জায়গায় কাজে নিয়ে যাইতো বাসা বাড়িতে, তারপরে আপনার অফিস আদালতে, তখন ওই বিয়ের কাগজ দেখান লাগতো যে সে আমার ওয়াইফ, সে আমার হাজবেন্ড। তো দেশে আসার পরে বিভিন্ন অজুহাতে। বাইরে যখন ছিলেন তখন কি আপনারা স্বামী স্ত্রী হিসেবে একই সাথে থাকতেন? হ্যাঁ, একই সাথে একই রুমে, এবং ওইখানে বসে আমার একটা বাচ্চাও নষ্ট করছে সে। 2-3 মাস পরে আমার যখন একটা বাচ্চা পেটে আসে তখন সে বলতেছে যে দেখো, তুমি অনেক ধার দেনা, তোমার আগের 2টা বাচ্চা রয়েছে, তুমি এই অবস্থায় যদি এখন বাচ্চা নাও তাহলে তুমি বাড়ির দিনাদায় পরিশোধ করতে পারবে না। তারপর আমি বলছি যে না, আমি বাচ্চা নষ্ট করবো না, আমি বাচ্চা নিব। পরে সে বিভিন্ন কায়দায় আমারে ঘুরতে নিয়ে যাওয়ার পরে আমারে কি ওষুধ জানি খাওয়াইছে, খাওয়ার পরে আমার বাচ্চাটা অনলি ব্লাডিং হয়ে বাচ্চাটা পড়ে যায় ওই সৌদি আরবে বসে। তারপরে আমি যখন দেশে আসার পরে বিভিন্ন অজুহাত দিয়ে সে আমার সাথে যোগাযোগ কমাইতে থাকে এবং সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আমি যখনই তারে দেশে আসার কথা বলি বা আমার ব্যাপারে কিছু বলি। তারপরে আমি দিশেহারা হয়ে আমি আমার এইখানে যে পাথরঘাটা কাকসিরা বাজারে লেমুয়া গ্রামের যে খাদিজা বেগম, এ হচ্ছে আমার এই 8 বছর আগের আমার একজন ভালো ফ্রেন্ড। এবং 17 সাল থেকে আমি ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক থেকে তার সঙ্গে আমার পরিচয় হয় এবং সেই থেকেই আমি তার বাড়ি যাই আসি, সেও আমার বাড়ি যায় আসে, তার ফ্যামিলি সহ সবাই যায় এবং আমার ফ্যামিলিও আসে, আমাদের একটা রক্তের বন্ধনের থেকেও একটা ভালো সম্পর্ক হয়।
হওয়ার পরে আমি সব কিছু আইসা আমার এই বান্ধবীকে খুলে বলি যে আমি তো এইভাবে প্রতারিত হয়েছি, এখন আমি কি করব। যখন ওই ছেলের ডিটেলস বললাম, তখন আমার বান্ধবী বলতেছে যে এই ছেলে তো আমাকেও ফোন দেয়, তোমার ইমো হ্যাক করে, তোমার যে ইমো ছিল সৌদি আরবের যে ইমো, ওই ইমো হ্যাক করে আমারে ভালোবাসে, হ্যান ত্যান এদিক সেদিকে। এই দেখো, পরে ওর মেসেজ আমারে খুলে বের করে দেখালো, আমিও আমার প্রমাণ সব দেখালাম যে এই দেখ এই ছেলে এই ব্যাপার। তখন আমার বান্ধবী দায়িত্বটা নিল যে ঠিক আছে, তোমার জীবনটা যেহেতু নষ্ট করছে, আমি ওই ছেলেরে তোমারে যে করে হোক আমি সমস্যা সমাধান করে দিব। পরে সেইভাবে ওই ছেলের সঙ্গে কথা বলেও, মানে আমার বিষয়ে সবসময় কথা হয় যে আমার কাছে প্রমাণও আছে যে মেয়ে বলতিছে ফোনে যে আপনি যে তারা ইউজ করলেন, তার একটা বাচ্চা নষ্ট করলেন, আপনার তো বৈধ হয়ে গেছে তারে বিয়ে করা, যেহেতু সে একজন নারী, ইসলামিক দৃষ্টিতে তো সে তারে আপনার কবুল করতেই হবে। সেক্ষেত্রে সেই ছেলে আশ্বাস দিল যে ঠিক আছে, আমি ডিসেম্বর মাসে আসতেছি, আমি এসে তারে বিয়ে করব। কিন্তু এটা করতে করতে তারা দুইজন প্রেমের দিক চলে যায়, মানে তারা অবৈধ সম্পর্কের দিক চলে যায়। মাস গেলে মনে করেন খাদিজারে 20,000 30,000 টাকা দেয়। টাকার দেখে মনে করেন যে খাদিজা সম্পূর্ণ, মানে আমাকে দেওয়া যে প্রতিশ্রুতি, এটা সম্পূর্ণ খাদিজা ভুলে যায়। ভুলে যাওয়ার পরে খাদিজার বাবা মা এক প্রকারে খাদিজারে বলে যে এই ছেলে তো একটা সোনার হরিণ, তুই কেন এই সোনার হরিণ হাতছাড়া করবি? তুই একটু দেখতে শুনতে কালো, বা তোর বয়স অনেক 26 বছর, তোর কোনো জায়গায় বিয়ে হয় নাই, ছেলে দেখতে শুনতেও ভালো, টাকা পয়সাও আছে, তো বান্ধবীর জন্য তুই কেন লড়াই করবি? তুই নিজেই বিয়ে করে ছেলেরে। তখন কিন্তু খাদিজার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল, কিন্তু এর আগে খাদিজার মন মানসিকতা ভালো ছিল, কারণ আমি ওর সঙ্গে 8 বছর চলেছি ফিরেছি, আমি জানি যে খাদিজা কেমন। যখনই তার বাবা মাইতে বললো যে এই তো একটা সোনার হরিণ, বান্ধবীর জন্য না দৌড়ে নিজের জন্য দৌড়া। তখন এই ছেলে ডিসেম্বর মাসে আসবে, আমি খাদিজারে এসে বললাম যে ছেলে তো আসতেছে, ঠিক আছে আমিও আসতেছি। খাদিজা আমার বাড়ি 1 সপ্তাহ আগেই চলে গেল, মানে আমার বিয়ের সাক্ষী। এদিকে কাজীর এখানে আগেই 2-3 মাস আগেই ওই ছেলে আমার দিয়ে সবকিছু লেখাই টেখাই রাখছে, শুধু ছেলের সিগনেচারটা বাকি ছিল। পরে ছেলে আশা করে আমরা 3 জনে 12 যারা সাক্ষী ছিল তাদেরকে নিয়ে পিরোজপুর কাজী অফিসে আসলাম। আশা করে ওইখানে খাদিজা আমার বিয়ের সাক্ষী হলো, আমার বান্ধবী, বা আমার আরো ফুফাতো বোন আছে, নিজের বোন একজন আছে। কিন্তু ওইখানে কাজী আমার কাছ থেকে আরো একটা খাতায় সই নিছে। তখন আমি সইটা দিছি, দেওয়ার পরে আমি কাজীরে জিজ্ঞাসা করছি যে এই খাতায় তো লেখা আছে যে বিয়ের সাক্ষীর স্বাক্ষর, তা আমি তো খুব কর না, তা আমার আবার কিসের নিলেন, আমি এটা জানতে চাই। তখন সে বললো যে অত বেশি বোঝা ভালো না, এই খাতা উপর মহলে চলে যায়, 2টা খাতা রেজিস্ট্রির। তা আমি চুপচাপে রয়েছি, আমি বিষয়টা নিয়ে আর অতটা আমি গুরুত্ব দেই নাই। তখন আমার বাড়ি আসা পরে আমার কাছে ওই ছেলে ঘুমাইয়ে রাত্রে মনে করেন যে ওই খাদিজার রুমে চলে যায়। তখন আমি বিষয়টা একদিন করলাম যে তুমি ওর রুমে আসলে কেন? তখন সে বললো যে বেশি তুই বাড়াবাড়ি করবি না, তাহলে একেবারে মনে কর সৌদি আরব চলে যাবো, সিম টিম সব বন্ধ করে দেবো, আমার আর পাবি না, আমি ওরও বিয়ে করছি। তা আমি বিষয়টা নিয়ে যদি তখনই মনে করেন চেঁচামেচি করি, তাহলে আমার বাড়ি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বিষয়টা নিয়ে হাসাহাসি করবে, এই জন্য আমি বিষয়টা এড়ায় যাই। এবং এটা নিয়ে আমি একবার মনে করেন যে গলায় দড়িও দিতে গেছি, তখন আমার হাজবেন্ড আমারে ঠেকায় এবং খাদিজা, দুইজনে আমার ঘরে বিষয়, আমার এগুলো আমার বোনেরা টের পাইছে। টের পাওয়ার পরে খাদিজা আমার পা জড়ায় ধরছে, ধরে বলছে যে দেখো, তুমি যা ভাবতেছো তা না, আসলে আমার তো কোনো জায়গায় বিয়ে হয় না, ও আমার অনেক জবরদস্তি করছে, যার কারণে আমিও বিয়েটা করছি, আমার তো কোনো জায়গায় বিয়ে হয় না, তুমি বিষয়টা নিয়ে আর করে না। আমার এলাকায় তুমি 8 বছর ধরে যাও, এগুলো যদি সবাই জানে তাহলে সবাই আমারে মাথায় নাড়া দেবে যে তুই তোর বান্ধবীর হাজবেন্ডে কি করে বিয়ে করলি, তুমি বিষয়টা মাইনে না। আর আমার হাজবেন্ড আমারে বললো যে তুই যদি মাইনে না নিস, তাহলে মনে কর আমি সৌদি আরব চলে গেলে আমার আর পাবি না, কাবিন দিয়ে দিয়ে পানি খাস। তখন আমি অনেক কষ্ট পেয়ে আমি বিষয়টা করে নিছি যে থাক দেখি কি হয়, কারণ আমি এমনই একটা পর্যায়ে আছি, আমি যদি এটা নিয়ে কিছু বলি তাহলে আমার মনে করেন বাড়ি থেকে নেমে যেতে হয়, কারণ এটা একটা কেমন একটা হাস্যকরের বিষয় হয়ে গেছে। এদের হাজবেন্ড সেও মনে করেন যদি চলে যায় তাহলে আমার একটা কলঙ্কের বোঝা মাথায়, এই জন্য আমি চুপ করে রয়েছি।